শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র জমা কাল, বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের প্রস্তুতি। ইচ্ছেমতো সংবিধান পরিবর্তনের অভিযোগ সালাউদ্দিনের, করিডোর দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্য কিনা প্রশ্ন খসরুর। রাজধানীর মিরপুরের দারুস সালামে দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ, তদন্তে পুলিশ। আজও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, চট্টগ্রাম সিলেট সহ অনেক অঞ্চলে জলাবদ্ধতায় দুর্ভোগ, সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভির মাধ্যমে কাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এজন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের। কাল শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগপত্র। প্রথমে বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়া সম্প্রচার করা হবে, তবে আদালতের অনুমতি পেলে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনার বিচার সম্প্রচারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে ক্যামেরা সহ সকল যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তান সহ বিশ্বের ২১টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের সুবিধা রয়েছে। আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছেন ৭০০রও বেশি মানুষ। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, গুমের তদন্ত বিচারের জন্য গুম কমিশন গঠনের ৮ মাস পরেও দৃশ্যমান অগ্রগতি নেই। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গুম খুনের বিচার নিশ্চিতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র দাখিল করা হবে রোববার। এভাবেই অশ্রুসিক্ত চোখে বাবার জন্য আকুতি জানাচ্ছিলেন সাভা। এক যুগ আগে ২০১৩ সালে গুম হন তার বাবা মোহাম্মদ সোহেল। গুমের শিকার এমন অনেক পরিবারই জানে না আদৌ তারা বেঁচে আছেন নাকি হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে অংশ নিয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তুলে ধরেন তদন্ত ও বিচার নিয়ে তাদের সংশয়ের কথা। গুম তদন্ত কমিশন নিয়েও আস্থার সংকটে তারা। দেখেন, গুম কমিশনে ১৫০০-১৯০০ দরখাস্ত জমা করেছে, তাহলে আমাকে কয়েকশো বছর বেঁচে থাকতে হবে আমার হাজবেন্ডের বিচারের জন্য। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, দ্রুতই গুম খুনের নিউক্লিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এ সময় ট্রাইব্যুনালের আইনজীবী ব্যারিস্টার বিন কাশেম আরমান বলেন, সরকারকে গুমের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে। যাদের এখন পরিবার ফিরে আসেনি তাদের জন্য কিছু করুন, যারা এখন সার্ভাইভার আছে কিন্তু তারা এখন জীবনযাপন করতে পারছেন না, তার মধ্যে ভয় কাজ করছে, সমাজে তাদের প্রতি বৈষম্য কাজ করছে, তাদের পুনর্বাসনের জন্য কিছু করা দরকার। গুমের সুষ্ঠু তদন্তে গত সেপ্টেম্বরে ৫ সদস্যের গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর কয়েক দফায় মেয়াদ বাড়ানো ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই তাদের কার্যক্রমে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানে নিজেদের ইচ্ছেমতো পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই মন্তব্য করেছেন। ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল। কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন নেতারা। সভায় সালাউদ্দিন আহমেদ জানান, রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু করবে ঐকমত্য কমিশন। সেই বৈঠকে বিএনপির সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন ২ তারিখে, এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। জনসম্মতি ছাড়াই সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শুনে রাখুন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? সংকট কাটাতে শুধু আলোচনা নয়, বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতা। এটা আস্তে আস্তে কমছে। কারণ রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করিডোর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা মানুষের মনে এমন প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া তাদের নাগরিক অধিকার। কেন করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত পাঠানো হবে এমন প্রশ্ন করেন তিনি। বলেন, করিডোর দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত হবে। বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ বাদ দিয়ে বাকি সব এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত। তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে, কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে টানা 4 দিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে চিকিৎসক কর্মচারীদের সংঘর্ষের জেরে বুধবার থেকে এই অচলাবস্থা। হাসপাতালের মূল ফটক বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তারও কোনো আভাস দিতে পারছে না কর্তৃপক্ষ। প্রতিদিন রোগী ও তাদের স্বজন সহ কয়েক হাজার মানুষ ভিড় করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। তবে এখন সেখানে নেই কোনো ব্যস্ততা। হাসপাতালের প্রধান 2 ফটকই বন্ধ। ভেতরে অলস সময় কাটাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেবা নিতে এসে একরাশ হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন রোগী ও স্বজনরা। বেশি কষ্ট পোহাতে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসা এবং অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের। এই সাভার থেকে আসছে, এই যে ভোগান্তি হয়ে এখন ফিরে যেতেছে, এসে দেখি সব বন্ধ। এই তো মানুষ দাঁড়ায় চলে যেতেছে যে ভাই আমাদের এই অবস্থা, এখন চোখের ব্যাপার। আমি ডাক্তার দেখাতে আইছি, একদিন আইছি, মঙ্গলবারে আইছি, আজকে তারিখ। আমার এই চোখটা পুরো নষ্ট, আমি এখন কি করে যাব? হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত 55 জন সহ 80 জন রোগী। তবে 250 শয্যার এই হাসপাতালে কাজে যাননি কোনো কর্মী। 4 দিন ধরে কোনো চিকিৎসা সেবা না পাওয়ায় দ্রুত অচল অবস্থা কাটাতে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা চিকিৎসার জন্য আমরা যাইতেও পারতেছি না, আমরা থাকতেও পারতেছি না। ওষুধটা কতদিন চলবে, কি চলবো, ডরবটা কতদিন চলবো, ওইটা আমরা পাইতেছি না। এখন যদি নার্স টার্স থাকতো তাহলে ওনারা আমাদের বুঝাই দিত। আমাদের নাকি বাংলাদেশের চিকিৎসা শেষ, তাহলে আমাদেরকে রেফার দিক, আমরা তারপর যেখানে দেয় আমাদের চিকিৎসা নেওয়ার আমরা সেখান থেকে চিকিৎসা নেব। আমাদের দাবি একটাই, সেটা সুচিকিৎসা। আমাদেরকে সুচিকিৎসা দেবে, আমরা চলে যাব, আমরা এখানে থাকার জন্য আসিনি। গেল বুধবার জুলাই আন্দোলনে আহতদের সাথে মারামারির জেরে নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা।
এ সময় হামলায় চিকিৎসক সহ বেশ কয়েকজন স্টাফ আহত হন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নজিরবিহীন অব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটির পশুর হাটগুলোতে। ইজারা চূড়ান্ত হওয়ার আগেই অনেক হাটে উঠে গেছে কোরবানির পশু। বিক্রি শুরু হলেও নেই নিরাপত্তা। পানি ও আলোর ব্যবস্থা না থাকায় দুর্ভোগে বিক্রেতারা। যারা হাট বসিয়েছেন খোঁজ নেই তাদেরও। এ নিয়ে কোনো জবাব নেই উত্তর সিটি কর্পোরেশনের। রাজধানীর উত্তরার দেয়াবাড়ি হাটে প্যান্ডেল টানানো হয়েছে 7 দিন আগে। কোরবানির পশু আসতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে। শনিবার দেখা গেল চলছে বেচাকেনা, অথচ এদিন সকালেও হাটটির ইজারা চূড়ান্ত হয়নি। আমরা এই লাল গরুটা কিনেছি 3 নাম্বার, এটা কিনেছি 82,000 টাকা দিয়ে। আগে কিনলাম হচ্ছে একটু আগে, আমরা নিয়ে যাব 2 দিন পরে, নিয়ে তারপর আমরা বাসায় পালবো। গরু অনেক আছে, একটা বেশি খরচপাতি তো দরকার। এই যে হাটে বিদ্যুৎ নাই, লাইট নাই, আর নাই, খাইতে হবে আর করতে হবে। এই দেখছি পুরো ক্লিয়ার করা আছে, পুরো বান্ধ। ওই হাতে আমরা দেখছি এখন কোনো কিছু নাই, খালি খুঁটি পুঁতা, এখন লোকজন নাই, বাথরুম নাই, পানি নাই, এই লোকজনের গরু কারেন্টের নাই, আমাদের মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। কে বা কারা এই হাট বসিয়েছে জানে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে নেই পানি ও আলোর ব্যবস্থা, নেই নিরাপত্তার পালাই। এমন অবস্থায় নাজেহাল পশু বিক্রেতারা। খাওয়ার পানি নাই, গরু খাওয়ার পানি নাই, নিরাপত্তা কম, খুব সমস্যার ভিতরে আছি আমরা। ভাইয়েরা তো কেউ নাই, সব পালাইছে, কোনো দেখা সাক্ষাৎ নাই। প্রথম দিন এসে দেখা করছে, করে কোথায় গেছে আর খুঁজে পাইতেছে। রাতে অন্ধকারে থাকতে হয়, আলো নাই। হ্যাঁ, আমরা আলোর কথা বলতে গেলে বলে যে এখন আমাদের হুকুম আসেনি আলো দেওয়ার মতন, এই জন্য আমরা আলো লাইট দিচ্ছি না। আড়াই কল, এবার একটা কলও নেই। কিভাবে আমার কাছে কষ্ট, আমরা 4 দিন আসিছি, এই কষ্ট করে যাচ্ছি আমরা। উত্তর সিটির আরেক হাট ইস্টার্ন হাউজিং। ইজারা নিশ্চিত হওয়ার আগেই প্রস্তুতি শুরু করে একটি মহল। হাট কর্তৃপক্ষের খোঁজ না থাকলে উঠেছে কোরবানির পশু। এ নিয়ে কথা বলছেন না সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। যোগাযোগ করেও প্রশাসকের জবাব পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের দারুস সালামে 2 তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে এই ঘটনা ঘটে। দারুস সালাম থানার ওসি রকিবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে নিহতদের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর। তাদের একজনের নাম তানভীর, অপরজনের নাম এখনও জানা যায়নি। পুলিশ জানায় দুপুর 12টার দিকে বেড়িবাঁধের আহমেদনগর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন। আমরা একটা তথ্য পেয়েছি দুপুর 12টার দিকে যে আহমদনগর হাড্ডিপট্টিতে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, লাস্টে রিকভার করছি। একজনের আইডেন্টিটি পাওয়া গেছে, তার নাম তানভীর, আরেকজনটা পাওয়া যায়নি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা আমরা যাচাই বাছাই করে দেখছি। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজোত সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে একটি নৌকা থেকে তাদের নামতে দেখা যায়। পরে ওই 9 জনকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের মধ্যে 2 জন নারী, 2 জন কিশোর ও 1 জন শিশু রয়েছে। আটককৃতরা 4 বছর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির বামনহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতের উত্তর পশ্চিম দিল্লির এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পুশিন করা 9 জন বাংলাদেশি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। এদিকে শুক্রবার রাতে কুড়িগ্রামের কঁচাকাঁটা সীমান্ত দিয়ে 50 থেকে 60 জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে রাতভর চলে উত্তেজনা। পুশিন ঠেকাতে প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকায় পাহারা দেয় হাজারো জনতা। আর আমরা ইটভাটার কাজ করতাম এওয়ারি মার্কেটে। বাবুজি আসি পুলিশ ধরে দিছে, টাকা 1 টাকাও দেয়নি। না না, পুলিশে ডাকায়া আমরা পরিবার সবাই যা ধরা দিছি। দেশে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে কাতালগঞ্জ, বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাট এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে বেলা 3টা পর্যন্ত 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে শহরের মেডিকেল রোড, কাজল, শাহ সহ বিভিন্ন সড়কে পানি জমেছে। অনেকের বাসাবাড়িতেও ঢুকেছে পানি। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি বাড়ছে। আগামী 3 দিন মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া লালমনিরহাটে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি বাড়লেও
বিপদসীমার ৮৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তরুণদের লোভ, ক্ষমতার মোহ, আর্থিক অনিয়ম থেকে মুক্ত থেকে পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করতে হবে। ষড়যন্ত্রের দ্বিধা বিভক্তি থেকেও মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। তরুণ পরিবেশ কর্মীরা বলেন, পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি ছাড়া রাজনৈতিক দলের ইশতেহার তরুণ সমাজ গ্রহণ করবে না। অর্ধলক্ষ দখলদারের গ্রাসে বাড়িয়ে তুলেছে নদ নদীর বিপন্নতা। 1,60,000-এরও বেশি দখলদার কবজা করে রেখেছে 2,57,000 একরেরও বেশি বনভূমি, যা চ্যালেঞ্জে ফেলেছে পরিবেশ রক্ষার প্রয়াসকে। অভিযোগ আছে প্রায় সবাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বজায় রেখেছেন দখলদারিত্ব। নেতাকর্মীদের এই প্রবণতা ঠেকাতে তৎপর নয় রাজনৈতিক দলগুলো। শনিবার পরিবেশ অধিদপ্তরের আলোচনা সভায় পরিবেশ সংকট কাটাতে গুরুত্ব দেন রাজনৈতিক সমাধানের ওপর। লেমিনেটেড পোস্টার দিয়ে গাছের উপরে প্যারাক দিয়ে গাছকে মেরে আমি মানুষের কাছে ভোট চাইবো না, এই কমিটমেন্ট যদি থাকে আমাদের পরিবেশ ভালো থাকবে। ট্রাস্ট ফান্ডের এবং রেজিলিয়েন্স ফান্ড এবং অন্যান্য যে ফান্ড আছে সেটাও একটা স্বচ্ছ, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতা সম্পন্ন প্রসেস পরিচালিত হওয়া উচিত। আগামী নির্বাচনে দলীয় ইশতেহারে পরিবেশ রক্ষার গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ। ইট ভাঙ্গা হচ্ছে, বালু রেখে দেওয়া হয়েছে, বাতাস যখন আসে বালুগুলো উড়ে উড়ে আমাদের গায়ে পড়ে। তো এই সমস্যাগুলো সমাধান করা, ইনশাল্লাহ আমরা সেটি করব। আর যদি কোনো কারণে না যাইতে পারি তাহলে যেই যাক আগামী নির্বাচনের পর সরকার পরিচালনায় তার মাথা খারাপ করে দেব, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কথাগুলো তারা না মানে। আলোচনায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ আন্দোলন সফল করতে তরুণদের ভূমিকায় গুরুত্ব দেন। এজন্য তাদের লোভ, ক্ষমতা, মোহ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েন না, দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। অনুষ্ঠানে উদ্বোধন হয় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় পরিবেশ আন্দোলনকারীদের নতুন জোট ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন। আসুন আমরা এই সংলাপকে সার্থক করি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। 2025-26 অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে প্রায় 150 পণ্যে 1 থেকে 2% হারে অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা সরকারের। খাদ্যপণ্যের পাশাপাশি পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে এই কর বসানো হবে। কর বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। উচ্ছে কর বিধিমালা 2024 অনুযায়ী এইচএস কোডযুক্ত 189টি আমদানি পণ্যে কোনো উচ্ছে কর নেই। এছাড়া ভুটান থেকে আমদানি হওয়া 33টি পণ্যেও নেই কোনো উচ্ছে কর। আগামী 2025-26 অর্থবছরে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, তুলাসহ পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, তথ্য প্রযুক্তি খাতের পণ্য, শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক সহ বিভিন্ন খাতে বসবে অগ্রিম আয়কর। এসব আমদানি পণ্যে অগ্রিম আয়কর নিলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভোক্তার ব্যয় বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরকারকে তারা 1% থেকে 2% দিবে, কিন্তু মানুষের বেলায় মানুষ যখন ক্রয় করছে, মানুষের বেলায় যখন এটা প্রয়োগ করবে তখন দেখা যাবে মানে এটা অনেক গুণ বেশি তারা সেখানে চার্জ করবে। তো তাদের হাতে কেন আপনি অস্ত্র ছেড়ে দিলেন? যে সমস্ত নিত্য পণ্যের ক্ষেত্রে সেটা অবশ্যই এটা নেতিবাচক প্রভাব পড়বে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিচ্ছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন, অগ্রিম আয়করের ক্ষেত্রে তা পরে সমন্বয়ের নিয়ম থাকলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। নেগেটিভ ইম্প্যাক্ট তো হবেই, কারণ এইটি বসালে ইউজার এন্ডে আইসা একটা জিনিসের প্রাইস তো বেড়ে যায়। এরাও যেটা বলতেছে যে হ্যাঁ আমরা সব এগুলি অ্যাডজাস্ট হয় পরে, আসলে কিন্তু সব অ্যাডজাস্ট হয় না। ব্যবসায়ীদেরও ধরেন আমাদের গাফিলতির কারণে অনেক সময় আমরা অ্যাডজাস্ট করি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্তের অংশ হিসেবে শূন্যকর সুবিধা থেকে সরে আসতে জাতীয় রাজস্ব বোর্ডের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।